পাহাড় মানেই আবেগ, আর সেই পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে আজ আমি আশিক আপনাদের সন্ধান দেব এমন এক অফবিট নিরিবিলি জায়গার, যেখানে রাস্তার ধারে ফুটে থাকবে সুন্দর পাহাড়ি ফুল। হোমস্টে থেকেই আশেপাশের পাহাড় ও তিস্তার আঁকাবাঁকা পথে ঝিকিমিকি আপনাকে মুগ্ধ করবেই। ভাগ্য সুপ্রসন্ন হলে রুম থেকে বিছানা বালিশে হেলান দিয়ে আপনি দেখবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ, আর বাড়তি পাওনা পাহাড়ি ভাইদের অসাধারণ আতিথ্যতা সহ পাহাড়ি খাবারের স্বাদ গ্রহণ। আপনি চাইলে হেঁটেই ঘুরে নিতে পারবেন পাশে অবস্থিত নিরিবিলি প্রকৃতির মাঝের এক জাগ্রত মন্দির। এছাড়া ঘুরে দেখবেন ইংরেজ আমলের সেই বিখ্যাত জালসা বাংলো ও ট্রি হাউস। ব্যাপারটা কি জানেন তো, দিনের যে কোনো মুহূর্তে সিনকোনা গাছের সমাহার সহ এই জায়গার প্রকৃতি আপনার মন জয় করে নেবেই। তো বন্ধুরা, এই জায়গা আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, খরচই বা কত, সমস্তটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই বলি, এই জায়গা ঘুরতে এসে আমি কোথায় থাকছি। আমার এবারের আস্তানা ট্রাভেল বয়েজের অন্তর্ভুক্ত ড্রিম ভিউ হোমস্টে। এবার চলুন আপনাকে দেখাই যে আমরা কোন রুমে রয়েছি। এই হচ্ছে রাস্তা পথে প্রবেশ করার পরে আমরা আগে চলেছি আমাদের রুমের দিকে। হোমস্টেতে কিন্তু রয়েছে টোটাল 6টি রুম, যার মধ্যে থার্ড ফ্লোরে রয়েছে 2টি রুম, যেগুলো কিন্তু ভিউ রুম। অসাধারণ ভিউ এই ব্যালকনি থেকে আপনি পাবেন এই চত্বরে। এখন দিনের মধ্যভাগে কিন্তু একটু কুয়াশাচ্ছন্ন, সেই কারণে কিন্তু ভিউ নেই, তবে প্রকৃতিটা দেখা যাচ্ছে ভালোভাবে। আমরা রয়েছি থার্ড ফ্লোরে 2টো রুম আপনাকে দেখাবো, চলুন। প্রবেশ করার পর এই হচ্ছে একটি রুম। এটি কিন্তু এই দেখুন, দুজন ভালোভাবে থাকা যায়। এপাশে রয়েছে একটি কুইন বেড, যেখানে কিন্তু দুজন শেয়ার করে থাকা যেতে পারে। এপাশে রয়েছে সিঙ্গেল বেড, এপাশে একটি মিরর সহ এদিকে অ্যাটাচ টয়লেট, যথেষ্ট স্পেসিয়াস। ওই রুমের পাশেই এই রুমে রয়েছে আমি। এই হচ্ছে রুম, এটিও কিন্তু একই রকম। এখানে কিন্তু কুইন বেড, অর্থাৎ দুজন কিন্তু থাকতেই পারেন। এখানে একজন সিঙ্গেল বা বসতে পারেন। এপাশে একটি ছোট টি টেবিল মতো দেওয়া রয়েছে, খুব সুন্দর দেওয়াল লিখন। এপাশে কিন্তু আপনার জগ বা গ্লাসের বন্দোবস্ত, অ্যাস্ট্রে রয়েছে, এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেটে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে জুতোর বন্দোবস্ত। এটিও কিন্তু সেই ওয়েস্টার্ন স্টাইল, যথেষ্ট স্পেসিয়াস। এই হচ্ছে দেখুন, এর পাশে রয়েছে গিজার, এবং নিশ্চয়ই এর পাশে থাকবে এই তো বেসিন। রুমেই দেওয়া রয়েছে কিন্তু এরকম একটি বিরাট মিরর, এবং আপনাদের জামা কাপড় রাখার জন্য কিন্তু রয়েছে হ্যাঙ্গারের বন্দোবস্ত। আর এর পাশে তো আমি লাগেজপত্র এনে রেখে দিয়েছি। এবং আপনাকে যেহেতু শীত মোটামুটি, সেই কারণে কিন্তু একাধিক পিলো এবং একাধিক ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এবং সাথে কিন্তু রুমে একটি টাওয়েলের বন্দোবস্ত। এবং রুম থেকেই অসাধারণ ভিউ। শুধু রুম থেকে না, আপনি বিছানায় শুয়ে শুয়ে কিন্তু দারুণ ভিউ পাবেন। সকালে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, সেটিও কিন্তু আপনি বিছানায় শুয়ে শুয়ে। সকালে শিলিগুড়ি পৌঁছানোর পরে আপনি দার্জিলিং বা কালিম্পং যে সমস্ত চত্বরে আসেন না কেন, হোমস্টেতে মোটামুটি হোমস্টে আস্তে আস্তে আপনার দুপুর হবেই। তেমনই আমাদেরও কিন্তু দুপুর হয়ে গেল, এবং দুপুরে আমরা হোমস্টে পৌঁছানোর পরে ফ্রেশ হয়ে নিলাম, এবং এখন আমরা চলেছি লাঞ্চ করতে। রুম থেকে সিঁড়িপথে উপরে উঠে আসবেন এই ক্যান্টিন এরিয়াতে। আসার পরে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। চারিদিকে খোলা পরিবেশ, এপাশে দেখতে পাচ্ছেন প্রকৃতি, চারিদিকে পুরোপুরি খোলা। একেবারে হোমস্টের টপে হচ্ছে এই ক্যান্টিন এরিয়া, এবং এখানে বসে খাওয়া দাওয়াটা হবে। এপাশ থেকে যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, সুন্দর কাঞ্চনজঙ্ঘা সহ 360 ভিউটা আমরা পাবো। আশা করি কালকে আপনাকে দেখাতে পারবো। এখন যদি হালকা ফগি ওয়েদার বললাম তো, তবে তবুও কিন্তু এখান থেকে ভালো ভিউ রয়েছে আশেপাশ চত্বরে। ফাইনালি আমরা বসে পড়েছি দুপুরে লাঞ্চ টেবিলে, এবং আজকে লাঞ্চে রয়েছে ভাত, আলু চোখা, যেটা হচ্ছে নেপালি লোকাল যে আলু ভর্তা। এপাশে রয়েছে ফুলকপি এবং আলুর তরকারি, এপাশে ডাল, এপাশে আন্ডা কারি, এবং সাথে সালাড এবং পাঁপড়। তো দুপুরে লাঞ্চের পরে আমরা বার হয়ে পড়লাম আশেপাশটা তো সাইজিং করার জন্য। এই নিরিবিলি প্রকৃতিতে তো একটু ঘোরাই যায়, তাই না? অ্যাকচুয়ালি হোমস্টে কাছে রয়েছে হিমালয় পার্ক। তো এই নিরিবিলি প্রকৃতির মধ্যে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি হিমালয় পার্কের দিকে। দারুণ প্রকৃতি, মানে এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু অসাধারণ লাগছে। এবং জানেন তো, এখন প্লেনে কিন্তু গরম, কিন্তু এখানে যথেষ্ট মনোরম হাওয়া দিচ্ছে। দেখছেন যে একটু মোটা পোশাকই পড়তে হয়েছে। দারুণ মনোরম পরিবেশ। এই সমস্ত চত্বর সত্যিই সুন্দর। বর্তমানে আমি চলে এসেছি সিনকোনার যে গাছ, সিনকোনার যে বাগান, তার মাঝে এই দেখুন, পিছন দিকে তাকাবেন পাহাড়ে একটি ঢাল, পুরোপুরি সব হচ্ছে সিনকোনা গাছ। দারুণ লাগছে কিন্তু, মানে বসন্তের পরবর্তী কিন্তু গাছের পাতা সহ
রং বেরঙের পাতা নিয়ে দারুণ লাগছে। আমরা এসে পৌঁছে গেছি হিমালয় পার্ক, হোমস্টের নিচে অবস্থিত। এখানে সন্ধ্যায় আসার এই মাধুর্যতা, আশেপাশে পাহাড়ে বাড়িগুলির যে আলো, চমৎকার লাগে দেখতে। আবার হোমস্টে ফিরে আসলাম সন্ধ্যাবেলা, এবং সন্ধ্যা এসে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স হাজির। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া এবং চা। প্রথম দিনকে এখন ডিনার টাইম, যেহেতু আমরা একটু লেট ডিনার করব, সেই কারণে কিন্তু আমাদের ডিনারটা রুমে সার্ভ করা হয়েছে। আজকে ডিনারে রয়েছে রুটি, সাথে চিকেন কষা এবং এপাশে ফ্রেঞ্চ ফ্রাইজ, সব কিন্তু হট পটে দেওয়া রয়েছে, এবং সাথে তো রুমে দিয়ে গেছে থালা বা চামচ এইসব। গুড মর্নিং ফ্রম দাঁড়াগাঁও। দ্বিতীয় দিন সকালে আমরা আবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে উপরের ক্যান্টিন সেকশনে। আজকে ব্রেকফাস্টে রয়েছে পুরি এবং একটি সবজি, আলুর সবজি, এবং সাথে তো সালাড এবং লোকাল চাটনি রয়েছে। দ্বিতীয় দিন সকালে আমরা আবার বার হয়ে পড়েছি। আমরা এখন চলেছি হোমস্টের কাছে রয়েছে জলসা বাংলো। তো মোটামুটি হোমস্টে থেকে আধা ঘন্টা আস্তে আস্তে নিরিবিলি পরিবেশের মধ্যে রাস্তা পথে হেঁটে যাওয়া, প্রকৃতিকে দেখতে দেখতে, এবং জলসা বাংলো দেখবো, এবং তারপর আমরা যাবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ওহো, অসাধারণ ভিউ। জলসা বাংলো যাওয়ার আগে কিন্তু তিস্তার যে ভিউটা দেখুন, রংপুর নিয়ে না দারুণ ভিউ। আপনাকে তো কালকেই বলছিলাম যে বার্মিক বা দাঁড়াগাঁও চত্বরে কিন্তু প্রচুর সিঙ্কোনা গাছ আছে। অ্যাকচুয়ালি জলসা বাংলো চত্বর যাওয়ার আগে কিন্তু আমরা চলেছি এখন সিঙ্কোনা বাগানের মধ্য দিয়ে। আর সিঙ্কোনা গাছ দেখানোর মাধুর্যতা এই যে এই সিঙ্কোনা প্লান্টেশন কিন্তু ব্রিটিশ আমলে শুরু হয়, এবং এই ব্রিটিশরা কিন্তু যে আমরা জলসা বাংলো যাচ্ছি 1920 সালে এই জলসা বাংলো প্রতিষ্ঠা করে, এবং যে সাহেব বা বাবুরা সিঙ্কোনা প্লান্টেশন করতো তেনাদের থাকার বন্দোবস্তের জন্য। এই হচ্ছে সে সমস্ত সিঙ্কোনা গাছ, এবং এখান থেকে মোটামুটি আর 1-1.5 মিনিট গিয়ে হচ্ছে জলসা বাংলো। এই তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি জলসা বাংলো। মেন গেটের পাশে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু জনপ্রতি 25 টাকা করে টিকিট লাগে, এবং এখানে কিন্তু এন্ট্রিটাও করা হয়। বাহ, দারুণ জায়গা তো। পাহাড়ের একটি টপে, অর্থাৎ একটি দাঁড়াতে কিন্তু রয়েছে এই বাংলো। শুধু বাংলো না, এখানে কিন্তু বিভিন্ন গাছ রয়েছে আশেপাশে, এবং সেই গাছের উপরে ট্রি হাউস বা উপরে স্টেজ করা রয়েছে, যেখানে কিন্তু উঠে দাঁড়ানো যায়। জলসা বাংলোর এই ট্রি হাউসের টপে উঠে আসার পরে কিন্তু অসাধারণ ভিউ, মানে আমরা হোমস্টে থেকে যেমন ভিউ আশা করেছিলাম তেমনই ভিউ কিন্তু এখানে রয়েছে। তিস্তার একাধিক বাঁক এবং রংপুর শহরে কিছুটা অংশ দেখা যাচ্ছে, দারুণ ভিউ। জলসা বাংলোতে এসে কিন্তু আমার পার্সোনালি এই যে ট্রি হাউসটা আছে না, এই ট্রি হাউস থেকে যে ভিউটা, সেটা কিন্তু দারুণ লাগলো। এছাড়া কিন্তু এই সমস্ত চত্বরে এরকম একাধিক এরকম বসার বন্দোবস্ত রয়েছে। আপনারা চাইলে এরকম গাছের নিচে দারুণ হাওয়া দিচ্ছে, মৃদু হাওয়াতে বসে সময় অতিবাহিত করতে পারেন। এছাড়া রয়েছে এখানে কিন্তু শেডের আদল, সে সমস্ত চত্বরে কিন্তু বসে আপনারা সময় অতিবাহিত করতে পারেন এবং ছবি টবি তুলতে পারেন। জলসা বাংলো এসে কিন্তু ওনাকে কিউরিসিটি জাগে যেখানে কি থাকা যায়। তো এখানে যে কটেজগুলি আছে নিচে, সেগুলি কিন্তু 1600 করে লাগে। এই যে ইমেল আছে, এখানে আপনারা বুক করতে পারেন। এছাড়া যে ট্রি হাউস আছে, সেখানে কিন্তু 5000 লাগে প্রতি রাতের জন্য, এবং খাওয়ার খরচ আলাদা। এই জলসা বাংলো থেকে আমরা চলেছি ডেলো, মানে আমাদের প্ল্যান ছিল হোমস্টে থেকে ডেলো যাবার, কিন্তু জলসা বাংলো যেহেতু এসে আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি এবং একটু লেট হয়েছে, দাদাকে আমরা জলসা বাংলোয় ডেকে নিলাম, এবং আমরা চলছি ডেলো। ডেলো যাওয়ার জন্য কিন্তু হোমস্টে থেকে ডেলো হয়ে আবার হোমস্টে ব্যাক, তার জন্য আমাদের খরচ হচ্ছে 1000 টাকা। এবং আপনারা যদি মনে করেন যে কালিম্পং সাইট সিন করবেন, কালিম্পংয়ের সমস্ত চত্বর ঘুরে ফিরে আবার আপনারা হোমস্টে ফিরে আসবেন, সেক্ষেত্রে কিন্তু বার্মিক থেকে 2500 টাকা লাগে এবং হোমস্টে নামিয়ে দিয়ে যায়। চলুন আমরা এবার আস্তে আস্তে ডেলোর দিকে এগিয়ে যাই। জলসা বাংলো থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার, আমরা আধা ঘন্টায় পৌঁছে গেলাম, এবং আমরা এসে পৌঁছে গেলাম ডেলো। ডেলো পার্কটা ঘুরে দেখাবো আপনাদের, এবং প্যারাগ্লাইডিং করবে ও সেটাও কিছুটা দেখাবো। ডেলো পার্কের মেইন গেটের সামনে রয়েছে কিন্তু এই কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের যে কাউন্টার, অ্যাকচুয়ালি এলভিস ভাইয়ের কাউন্টার। এখানে কিন্তু এখনো মিডিয়াম ফ্লাইয়ের জন্য কিন্তু 3000 লাগে, লং ফ্লাইয়ের জন্য 5000, এবং যদি আপনি রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে 500।
এবং প্যারাগ্লাইডিং করার জন্য আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা জাস্ট ফর্মালিটিস, এবং ফর্ম ফিল আপের পরে আমরা আগে চলেছি প্যারাগ্লাইডিং করতে। প্যারাগ্লাইডিং যে স্পট সেটা কিন্তু এখান থেকে মোটামুটি মিনিট 5 হেঁটে যেতে হয়, এবং প্যারাগ্লাইডিং করার পরে এসে আমরা ডেলো পার্কের ভিতরে ঢুকবো এবং তারপর আপনাকে ঘুরে দেখাবো ডেলো পার্ক। চলুন আগে প্যারাগ্লাইডিং স্পটে যাই। এক্সাইটমেন্ট কেমন? তো প্যারাগ্লাইডিং স্পটে যাওয়ার জন্য একটি ছোট্ট ট্রেল, আমরা এখন সেই ট্রেল দিয়ে চলেছি এবং চাপ একটু কম, কারণ ও যে প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বুকিংটা করেছে, আপনারা নিশ্চয়ই টনিক্স নামে দেখেছেন, দেব এবং পরম বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সংস্থার আন্ডারে কিন্তু প্যারাগ্লাইডিং করেছিল। এই হচ্ছে পাইলট। এর আগেরবার আমি কিন্তু আপনাকে ডেলোর এই প্যারাগ্লাইডিং চত্বর দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। তবে আমি করবো না, কারণ আমি কথা দিয়েছিলাম যে 10K না হওয়া পর্যন্ত কিন্তু আমি প্যারাগ্লাইডিং করবো না, এবং 10K হওয়ার পরে ফার্স্ট আমি চলে আসবো ডেলো প্যারাগ্লাইডিং করতে। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, যাতে কিনা আমি খুব দ্রুত প্যারাগ্লাইডিং করতে পারি এবং তার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে পারি। তো প্যারাগ্লাইডিং করে আসার পরে যে রেকর্ডিং হবে সেগুলো কিন্তু আবার কাউন্টারে নিয়ে আসতে হবে, এবং এখানে সে কিন্তু আপনাকে ফোনে অ্যান্ড্রয়েড হোক বা আইফোন আপনাকে কিন্তু শেয়ার করে দেওয়া হবে, এবং সাথে করে আপনাকে এরকম একটি সার্টিফিকেটও দেওয়া হবে। মোটামুটি প্যারাগ্লাইডিং কমপ্লিট। এবার কিন্তু আমরা ডেলো পার্ক চত্বর ঘুরে দেখবো। এ হচ্ছে প্রবেশ পথ, ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু জেনারেল ভিজিটার্সের জন্য টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা। এই তো প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পর ডান দিকে আপনার চোখে পড়বে উঁচু উঁচু পাইন গাছ, এবং তারপরে যে আইকনিক লেখা আই লাভ কালিম্পং, এই হচ্ছে কালিম্পং। এবং ডেলো চত্বর আসলে কিন্তু আপনি অভিভূত হবেন প্রচুর ফুল গাছের সমাহার নিয়ে। এই ফুলের মধ্যে কিন্তু আপনি অভিভূত হবেনি, এবং আপনার ইচ্ছে হবে যে এই চত্বরে এসে প্রচুর ছবি তুলতে, এবং আপনার অ্যালবামের অনেক কালেকশন হবে। লাস্ট বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এত ফুল ছিল না, ফুল ছিল কিন্তু বসন্তের পরে না প্রচুর ফুল ফুটে রয়েছে, এবং এখন রোদের হালকা তেজ রয়েছে, তবু মৃদু ওয়েদার, এবং কিন্তু দারুণ লাগছে চত্বরে এসে। এই ডেলো পার্ক পাহাড়ের একটি টপে হওয়ায় এখান থেকে কিন্তু আশেপাশ চত্বরের অসাধারণ ভিউ পাওয়া যায়। যেমন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখুন রেলিং সহ সামনের পাহাড়ে কিন্তু দারুণ ভিউ। চলুন ভালোভাবে দেখাই। মোটামুটি কিন্তু এই ডেলো পার্কের 3টে পার্ট। প্রবেশ করার পরে বিভিন্ন ফুলের সমাহার, যেখানে আই লাভ কালিম্পং লেখা, এবং তার পাশ দিয়ে হেঁটে আসবেন। কিছুটা আসার পরে লক্ষ্য করবেন যে ডেলো হিলটপের উপরে যে বাংলো সেটি, এবং তার নিচ দিয়ে হচ্ছে পাইন ফরেস্ট। তো পাইন ফরেস্টে এখানেও কিন্তু আপনারা একটু পাইচের মারতে পারেন। লাস্ট টাইম যখন আমি ডেলো পার্ক এসেছিলাম তার চেয়ে কিন্তু এবার আমার আরো বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে এখন দিনের মধ্যভাগ এবং এখন যথেষ্ট লাইট রয়েছে। পাইন ফরেস্টের ভিতরে কিন্তু লাইট রয়েছে, এবং বিশেষ করে দুপাশে যে ফুলগুলি না বসন্তের পরে টোটালটাই ফুটে রয়েছে, অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু দারুণ লাগছে ডেলো পার্ক এসে। ভালো, বেশ বেশ ভালো। সকালে বার হওয়ার পর চারিপাশ চত্বর ঘোরাঘুরি করলাম, এবং দেখলেন তো আমরা ডেলো গেছিলাম। তো ডেলো থেকে আবার ঘোরাঘুরি করে আমরা হোমস্টে ফিরে আসলাম। হোমস্টের সেই ক্যান্টিন সেকশনে চলে এলাম লাঞ্চ করতে। এখন লাঞ্চটা সারবো। দুপুরে আজকে খাবারে রয়েছে ভাত, আলু চোখা, সাথে ডাল, আলু বেগুনের তরকারি, সাথে আন্ডা কারি, পাঁপড় এবং সালাড। ড্রিম ভিউ হোমস্টে থেকে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে কিন্তু এই মহাদেব ধাম মন্দির। এটি কিন্তু এই সমস্ত চত্বরের একটি জাগ্রত মন্দির মনে করা হয়, এবং আপনারা চাইলেন ড্রিম ভিউ হোমস্টে থেকে বিকালের এই সমস্ত চত্বরে আপনারা কিন্তু পায়ে হেঁটে আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন। রাস্তা থেকে পাহাড়ে একটি ঢালে আপনি উঠে আসবেন, এরকম মনোরম পরিবেশের মধ্য দিয়ে গাছগাছালির সমাহার, এবং এখন ফুটে রয়েছে
চারিদিকে ফুল। তো এই সমস্ত চত্বরে এসে কিন্তু আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে। আমি আপনাকে বলবো বৈকালবেলা কিন্তু আপনি হোমস্টেতে সময় অতিবাহিত না করে একটু হেঁটে আসুন এবং চলে আসুন এই মন্দির চত্বরে। মহাদেব ধাম থেকে আমি চলে এলাম বার্মিকে প্রায় সর্বোচ্চ পয়েন্টে। এটি হচ্ছে হনুমান টক। এখান থেকে যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়, ওয়েদার ক্লিয়ার থাকে, আশেপাশ সত্তর কিন্তু দারুণভাবে দেখতে পাবেন। চলুন আমরা বিকেলের এই টাইমে এসে কেমন ওয়েদার দেখছি, কেমন কি ভিউ দেখছি সেটা আপনাকে দেখাই। দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলায় চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স। আজকেও ইভিনিং স্ন্যাক্স রয়েছে ভেজ পকোড়া এবং কফি। কফিটা কিন্তু আলাদা করে এক্সট্রা চার্জ লাগে, অ্যাকচুয়ালি প্যাকেজে থাকে হচ্ছে চা। পাহাড়ে এসে সন্ধ্যার পর কি আপনি শুধু ইভিনিং স্ন্যাক্স খেয়ে বসে থাকবেন? একেবারেই না। সন্ধ্যার পর কিন্তু আমরা নিয়ে নিয়েছি মোমো। এটি হচ্ছে চিকেন মোমো, 10 পিস থাকে এবং 150 টাকা লাগে। এছাড়া কিন্তু এর সঙ্গে দিয়েছে এই দেখুন পাহাড়ি চাটনি এবং স্যুপ। এই ড্রিম ভিউ হোমস্টেতে 2 রাত দারুণ কাটালাম। তবে ভাগ্য সুপ্রসন্ন না হয় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারলাম না, তবে অনেক কিছু দেখার চেষ্টা করলাম আপনাদের। তবে এবার চলুন বলি আপনাকে যে এই ড্রিম ভিউ হোমস্টে আমি কিভাবে এলাম। শিলিগুড়ি তেঞ্জিননগর বাস স্টপের হিলি রিজিয়ন ওনার্স অ্যাসোসিয়েশন কাউন্টার থেকে আমি কালিম্পং চলে এলাম শেয়ার গাড়িতে, যার জন্য এখন ভাড়া 130 টাকা। এবং কালিম্পং আসার পরে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে 1-1.5 মিনিট সামনে হেঁটে আসবেন। হেঁটে আসলে হচ্ছে সিকে চক মোড়। সিকে চক থেকে আপনি এই বার্মিক বা দারাগাঁও আসার জন্য কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবেন। জনপ্রতি 100 টাকা লাগে এবং আপনাকে কিন্তু শেয়ার গাড়ি সরাসরি হোমস্টে গেটে কাছে নামিয়ে দেবে। তো মোটামুটি শিলিগুড়ি থেকে আপনি 230 টাকা বিনিময়ে চলে আসবেন এই ড্রিম ভিউ হোমস্টে। এছাড়া যদি আপনারা মনে করেন যে না শিলিগুড়ি থেকে শেয়ারে আসবেন না, রিজার্ভে আসবেন, সেক্ষেত্রে আমি হোমস্টে নম্বর দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করে নেবেন, আপনার জন্য কিন্তু রিজার্ভের ব্যবস্থা করে দেবে। ফাইনালি আমাদের সময় চলে এসেছে এই ড্রিম ভিউ হোমস্টে থেকে বিদায় জানানোর। তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে দেখতে থাকুন। আজ এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ।